নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার জন্য মানুষ সারা জীবন চেষ্টা চালায়। কিভাবে ভালো থাকা? কর্মে ভালো, স্বাস্থ্যে ভালো, সুস্থতায় ভালো, শিক্ষায় ভালো। মাথার উপরে ছাদ নাও থাকতে পারে, থাকতেও পারে, সেই দিক থেকে ভালো। এতে জল পড়লে না লাগে, রোদ যেন কড়াভাবে না ঢোকে। এই পূর্ণতা জীবন পাওয়ার জন্য মানুষ লড়ে যাচ্ছে। প্রথম জীবন থেকে মানুষ যখন লড়ে, তখন ওই শিশু, বালক, কিশোর, যুবক, বার্ধক্য, পৌরত্ব, বার্ধক্য, এই যে কালগুলো কাটাতে হয়। আর কাল মানে হচ্ছে সময়। আপনার কাছ থেকে সময় এগিয়ে যাচ্ছে। যত সময় এগোচ্ছে তত আপনার পৃথিবীতে থাকার সময় শেষ হচ্ছে। আর এই শেষটাকে যেন সুস্থভাবে আমার জীবনে, প্রত্যেকের জীবনে সুস্থভাবে বন্টন করা যায়। আর এই বন্টন যদি এলোমেলো হয়ে যায়, তাহলে জীবনের ক্ষেত্র এলোমেলো ভাব চলে আসে, উদাসীনতা আসে, অবসাদ আসে, বিষাদ আসে। কোনো কাজ পারফেকশন 100% হয় না। আপনার চেষ্টায় কিন্তু হবে 50%, 25% আপনার যারা সহযোগিতা করছে, যদি স্কুলে পড়েন তার মাস্টাররা, কলেজে পড়লে প্রফেসররা, এইভাবে অধ্যাপনার মাধ্যমে যারা পরিচালনা করছে আপনাকে, সেই পরিচালনার, যেমন কোনো সিনেমা দেখেন তো, চলচ্চিত্র, ডিরেকশন থাকে, প্রডিউসার থাকে, ডাইরেক্টর, প্রডিউসার, ক্যামেরা, লাইট, সমস্ত কিছু থাকে। এই পরিচালনা যারা করে, আপনাকে ঘিরে নিয়ে আপনার জীবনটাকে একটা সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো বিকাশ ঘটাতে যারা চায়, তারা সাহায্য করে। আপনি কতটুকু নিতে পারেন, সেই মেধা শক্তি, সেই জীবনী শক্তি, সেই স্মরণ শক্তি আপনার মধ্যে কতটা আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আর এই বোঝার যখন অক্ষমতা আসে, তখন কিন্তু আপনি পা টলতে থাকে, পথ চলতে গিয়ে যে কাজটা হলো না, এবার পাস হলো না, এবার নম্বর ঠিক মতো উঠলো না, পকেটে পয়সা নেই। তাহলে মানুষের চিন্তা হচ্ছে অর্থ চিন্তা, শিক্ষা চিন্তা। আর অর্থ আসে কর্মের মাধ্যমে। কেন সারা জীবন হচ্ছে মানুষের কর্মই কিন্তু ধর্ম। আর সেই ধর্ম পালনে যদি আপনি ব্যর্থতা হন, সেই ধর্ম পালনে যদি আপনার অবসাদ চিহ্নতা আসে, তাহলে কিন্তু সফলতা আসবে না। সেই রকম সবকিছু মিলিয়ে 12 যে রিপু, 12 যে রাশি, সেই 12 রাশির মধ্যে যে কোনো একটা রাশির মধ্যে আপনার জন্ম হবে, জন্ম সময় অনুযায়ী। যেখানে জন্মেছেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় জন্মাতে পারেন, সেই জায়গার দ্রাঘিমাংশ, অক্ষাংশ ধরে সেই সময় গ্রহ সন্নিবেশ কিরকম ছিল, তার উপরে আপনার প্রভাব পড়বে। দেখা যায় না, অনেক কিছু দেখা যায় না। হাওয়া দেখা যায় না, গান দেখা যায় না, ফুলের গন্ধ দেখা যায় না। ফুলের গন্ধ নাকে নিয়ে, সামনে নিয়ে শুকতে হয়, গান কানে শুনতে হয়, হাওয়া অনুভব করতে হয়। ঠিক সেই রকম আগুনের তাপ সইতে হয়,
কতটা সইতে পারবেন সেটা নির্ভর করে আপনার উপরে। জলের গভীরতা আছে, কিন্তু কতটুকু জলে আপনি আপনার স্নান করবেন, সেটা পুকুর হতে পারে, বড় জলাশয় হতে পারে, বা সমুদ্র স্নান হতে পারে, কুয়োর স্নান হতে পারে, কুয়োর মধ্যে জল থাকে আটকা অবস্থায়, সেই জায়গাটা থেকে হতে পারে। এইগুলোর সমস্ত জিনিসগুলোই এই রাশিচক্রের মধ্যে আছে। আগুন আছে, হাওয়া আছে, পৃথিবী আছে, জল আছে, সব রাশিচক্রের মধ্যে আছে। সেই জায়গাটা থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটাকে নিয়ে এগোবেন, আপনার রাশিচক্রের মধ্যে কোন জিনিসটা প্রখরভাবে আপনাকে পজিটিভ দিচ্ছে, পজিটিভিটি বাড়াচ্ছে। আপনি ভালো চিন্তা করবেন, ভালো কাজ করবেন, পজিটিভিটি বাড়বে। আর সফল হলেন না, উদাসীনতায় বসে গেলেন, নেগেটিভিটি বাড়ল। এই পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবেন? দেখবেন যখন কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, আপনার শরীরের মধ্যে একটা হিন্দল হয়, উদ্দাম হয়ে ওঠেন, ব্লাড সার্কুলেশন বাড়ে, হৃদস্পন্দন বাড়ে। পারবো তো? এইবার ঢুকতে হবে। ইন্টারভিউ দিতে গেছেন, সেখান থেকে যখন বেরিয়ে আসলেন, কাজটা সাকসেস হলো না, আপনার মনোপুত হলো না, সেই জায়গাটায় কিন্তু আপনি ধাক্কা খেলেন। সেই ধাক্কাটা যাতে না খেতে হয়, সেই জায়গাটায় আপনাকে স্থির থাকতে হয়। তাহলে স্থির কতগুলো রাশি আছে। স্থির রাশি হচ্ছে সিংহ রাশি, স্থির রাশি হচ্ছে বৃষ রাশি, স্থির রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, স্থির রাশি হচ্ছে কুম্ভ রাশি। এদের মধ্যে স্থিরতা আছে। এবার উন্মাদনাও আছে। কিরকম উন্মাদনা? যে স্থির বৃষ রাশির মধ্যে পৃথ্বী রাশি জড়তা আছে, আবার স্থিরতা আছে। খুব ভালো রাশি, রাশির 12টা রাশির মধ্যে খুব ভালো রাশি শুক্রের রাশি। সেই জায়গাটায় স্থিরতাও আছে, উন্মাদনা কম আছে, নিদ্রা বেশি আছে, ভোজন বেশি আছে। যতটুকু খাটবো ততটুকুনি মন দিয়ে খাটবো, একাগ্রতা আছে। আবার সিংহ রাশিও স্থির রাশি, ওটা সূর্যের ঘর। আগেই বলেছি সূর্য নক্ষত্র, তার ঘর, সে স্থির, আলো বিকিরণ করে। তার আর একটা দিক রয়েছে, অগ্নি, সেই আলো চারিদিকে ছড়িয়ে দেয়। এই সৌরজগতের গ্রহ, সৌরজগতের সেই রবি থেকে, সূর্য থেকে সৃষ্টি সবকিছু। আপনি দেখবেন যে রবি আর চন্দ্র পাশাপাশি ঘর, কর্কট রাশি, সিংহ রাশি, পাশাপাশি জলরাশি, অগ্নি রাশি। আবার তার সপ্তমে যান, দুটোই পাশাপাশি শনির ঘর, মকর রাশি, কুম্ভ রাশি। মকর রাশি শনির ঘর, কুম্ভ রাশি শনির ঘর। কুম্ভের মধ্যে উন্মাদনা আছে, মানে কোন রকম ভাবে বায়ু রাশি, তো বায়ুর কি একদিক থেকে সবসময় এলোমেলো বয়, কখনো পূব দিক, কখনো দক্ষিণ দিক, কখনো পূর্ব দিক, কখনো পশ্চিম দিক। সেই বায়ু কুম্ভ রাশি, আবার স্থির রাশি। আমরা যখন স্থিরতা মনে করি, তখন দেখবেন যে কোন রকম
পূর্বাভাস পাওয়া যায় যে জোরে ঝড় উঠবে, স্থিরতা ভাঙবে, ওটা বায়ুর কাজ। আবার বৃশ্চিক রাশি জলরাশি, স্থির রাশি, স্থিরতা জলের মধ্যে, জলটা স্থির। আপনি কোর যে জল তুলতে গেলেন, একটা বালতি দিয়ে জল তোলা হয়, দড়ি বাঁধা থাকে, এবং যখন আপনি ওটাকে টেনে তুলতে যাচ্ছেন তখন আপনার কি কি প্রয়োজন পড়ছে? একটি দড়ি, একটি বালতি, একটি শক্তি। সেই শক্তির মাধ্যমে উপরে তুলছেন জল, কিন্তু মাঝখানে দড়ির কোনো ভরসা না থাকায়, দুর্বল হয়ে যাওয়ায় ছিঁড়ে গেল, বালতিটা কুয়োয় পড়ে গেল, জল আপনার হাতে আসলো না। তার জন্য আবার একটি লোক আনা হলো, বা আপনার ঘরে অনেক কাটার বস্তু থাকে লোহার, সেটি ফেলে দেওয়া হলো, বালতিটা খুঁজে পাওয়া যায় কিনা দেখার জন্য ওটাতে বাজিয়ে উপরে তোলা হয়। তাহলে কতগুলো জিনিস একটা জিনিসের জন্য প্রয়োগ করা হলো। ঠিক সেই রকম একটি রাশির পিছনে, ওই যে বললাম যে জল এবং স্থির, একবার বালতি পড়ে গেছে, তাহলে বৃশ্চিক মঙ্গলের ঘর। তাহলে মঙ্গলের উন্মাদনা আছে, উদ্যম আছে, লক্ষ্য আছে এগিয়ে যাওয়ার। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি দিয়ে বোঝাই। বৃশ্চিকের প্রতীক হচ্ছে একটি কাকড়া বিছা। সে চুপচাপ নিজের মনে হেঁটে চলে, যখন প্রয়োজন পড়ে, যদি তার আত্মরক্ষার্থে পিছনের হুল দুটো সে তুলে দেয়, কামড়ে দেয়। কেতু কুণ্ডলিনী সর্পের মতো। সেই জায়গাটায় দেখুন, মেন ট্রু বলে একটা কথা আছে, এবং আমাদের জৈমিনী মতে দেখবেন কখনো বৃষ রাশি রাহু ওখানে তুঙ্গস্থ হয়, মিথুন রাশিতে তুঙ্গস্থ ধরে বিচার হয়। তাহলে বৃশ্চিক রাশিতে কেতুকে ধরা হয় তখন, আবার যখন মিথুন রাশিকে ধরে বিচার হচ্ছে তখন কেতুকে ধরা হচ্ছে ধনু রাশিতে। সেইভাবে কিন্তু বৃশ্চিক লগ্নের 5th হাউসের ঘর হচ্ছে বৃহস্পতি। বৃশ্চিক লগ্নের 7th হাউস বৃষ, আর আরেকটা মঙ্গলের ঘর মেষ রাশি, সে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে তার সামাজিক জীবন। তো সামাজিক জীবন বলতে তার ব্যবসার জীবন, পারিবারিক জীবন, লাইফ পার্টনার, জাতক হলে তার ওয়াইফ, জাতিকা হলে তার হাজব্যান্ড। এই সম্পর্ক বৃশ্চিক লগ্নের বৃষ রাশি থেকে আসবে। এবার বৃষ রাশির একটা নবম ঘর আছে, বৃষ রাশির একটা নবম ঘর আছে, সেই ঘরটা শনির ঘর, মকর রাশির ঘর। বৃষ রাশিতে নক্ষত্র আছে 3, 4, 5, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। আর মকর রাশিতে নক্ষত্র আছে 21, 22, 23, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে 9 নম্বর ঘরে রয়েছে বৃষ রাশি থেকে। একই নক্ষত্র বৃষ রাশিতেই আছে, 3, 4, 5, রবি, চন্দ্র, মঙ্গল। তার ভাগ্যস্থানে কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল নবম ঘরে রয়েছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি থেকে 3 নম্বর ঘর, ওটা মকর রাশি। তাহলে 3 নম্বর ঘর থেকে আসে যোগাযোগ, সহোদর, বিচার আসে। সেই জায়গাটা থেকে সেই বিচারগুলো আসে।
এবার দেখবেন তার মকর রাশির সপ্তম ঘর চন্দ্রের ঘর, মকর রাশির অষ্টম ঘর রবির ঘর, সিংহ রাশির ঘর। আর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দশম ঘর সিংহ রাশির ঘর, নবম ঘর কর্কট রাশির ঘর। তাহলে যেই দ্বিতীয় ঘর ধনু ঘর, যেই ঘরে আপনি, দ্বিতীয় ঘর মানে সঞ্চয়, দ্বিতীয় ঘর হচ্ছে বাক, দ্বিতীয় ঘর হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন কিরম হবে, সেটা হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। তাহলে দ্বিতীয় ঘরটি সপ্তম ঘরের অষ্টম ঘর। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি থেকে সপ্তম ঘর বৃষ রাশি, আর বৃষ রাশি থেকে অষ্টম ঘরটি ধনু রাশির ঘর। ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কর্মের ঘর হচ্ছে তার দশম ঘর, ভাগ্যের ঘর হচ্ছে তার নবম ঘর, তার মৃত্যুতুল্য কষ্ট পাওয়া এবং নিধন ঘর হচ্ছে তার বুধের ঘর, তার সামাজিক ব্যবসা লাইফ পার্টনারের ঘর বৃষ রাশির ঘর, রিপুর ঘর মেষ রাশির ঘর, উচ্চশিক্ষা উচ্চ প্রেম উচ্চ ভালোবাসা মীন রাশির ঘর, তার গৃহ তার মাতা এটা কুম্ভ রাশির ঘর, চতুর্থ ঘর তার হৃদয়। কুম্ভ রাশি শনির ঘর, মূল ত্রিকোণের ঘর শনির, রাহুরও মূল ত্রিকোণ। কুম্ভ রাশি সপ্তম ঘর রবির ঘর, আর মকর রাশির সপ্তম ঘর চন্দ্রের ঘর। এই চন্দ্র রবি সমসপ্তমে দুটো ঘরই শনির ঘর। শনি দীর্ঘকালীন একটি গ্রহ এবং সূর্য থেকে সে অনেক দূরে। 12টা রাশি তার ঘুরে আসতে সময় লাগে প্রায় 29 বছর, মানে প্রায় 30 বছর, অল্প কম। তাহলে একটা মানুষ যদি জন্মের সময় যদি চন্দ্র শনি নিয়ে এক ঘরে বসে, তাহলে সেই চন্দ্র শনি তার 30 বছর পরে বৃশ্চিক রাশিতে আবার আসবে, 60 বছরে আবার আসবে, যদি 90 বছর বাঁচে তাহলে শনি ওখানেই আসবে। তাহলে এই যে শনির আসা যাওয়া বা এই করে, সবচেয়ে কর্মকারক গ্রহ কিন্তু কালপুরুষের দশম ঘর মেষ রাশি থেকে, ডিসিপ্লিন প্ল্যানেট, নিয়ম রক্ষার প্ল্যানেট, যোগী গ্রহ, আধ্যাত্মিকতাকে সে শ্রদ্ধা করে, আধ্যাত্মিকতাকে বিক্রি করাকে সে ভীষণ শাস্তি দেয়, ভীষণ শাস্তি দেয়। কাজেই সেই জায়গাটায় এই গ্রহগুলোর সাথে বা এই ঘরগুলোর সাথে একটা আবেগ তো আছে, আবেগ প্রত্যেক মানুষের আছে। সে আবেগের ফলপ্রসূ কি হয় দেখবেন। কর্কটের সপ্তম ঘর শনির ঘর, সিংহের সপ্তম ঘর শনির ঘর। শনি হচ্ছে, শনির যদি কোনো সময় রাশি লগ্ন আশেপাশে যতক্ষণ না আসে, যদি সে বিবাহযোগ্য বা বিবাহযোগ্য হয়ে থাকে তাহলে তখনই হবে। রাহু হচ্ছে ঘটক, ব্রোকার, যোগাযোগ করিয়ে দেয়, শেষ জানে না, কেননা তার গলার পরে আর দেহ নেই। জীবের স্বাদ দিতে জানে, ভিতরে নিতে জানে না। রাহুর 3টে নক্ষত্র, 6, 15, 24, কুম্ভ রাশিতে একটা, মিথুন রাশিতে একটা, আর তুলা রাশিতে একটা। এবার বৃশ্চিক লগ্নের বৃশ্চিক রাশির আবেগজনিত হয়, তারা আবেগে কথা বলে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়, সত্য কথা বলে, সত্যি বলে,
পছন্দ হলে ভালো, না হলে আরো ভালো। আমার কথা আমি বলবো, এটা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মধ্যে আছে এবং নবমপতি ওখানে বসে আছে। চন্দ্র কর্কট রাশির নবম ঘর এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ওখানে 3টে নক্ষত্র আছে, 16, 17, 18। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, বৃহস্পতি, শনি আর বুধ। বৃশ্চিক লগ্ন থেকে বুধ হচ্ছে একাদশপতি, অষ্টমপতি। তাহলে একাদশপতি উপচয় স্থান, লাভের স্থান, আয়ের স্থান। সে আবার অষ্টমপতিও। এবার যদি সেই বুধ যদি আপনাকে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির যদি বুধ যদি ভালোভাবে না থাকে, তাহলে সেই জায়গাটা থেকে সমস্যা তৈরি করে। দ্বিতীয় ঘরের বৃহস্পতি যদি ভালোভাবে না থাকে, তাহলে তার দাম্পত্য জীবন অশান্তিময় হয়ে ওঠে। সপ্তমপতি শুক্র, বুধ, বৃহস্পতি 3টে যদি ভালোভাবে ভালো সম্পর্ক না করে, ভালো নক্ষত্র না ধরতে পারে, তাহলে কিন্তু তার জীবন বিষময় হয়ে ওঠে। আর এই বিষময় জীবন থেকে আসে শনির অবসাদ। শনি দীর্ঘকালীন গ্রহ, তো দেখবেন খারাপ সময় পার হতে চায় না। খারাপ সময় লম্বা মনে হয়, কবে শেষ হবে, কবে শেষ হবে। আর ভালো সময় কখন যে কেটে বেরিয়ে গেছে আপনি টেরই পাননি। শনি সেই খারাপ সময়কে ভীষণ ধরে রাখে। যাদের মকর রাশি, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, মকর লগ্ন, তাদের কিন্তু এই জিনিসগুলো তাদের মধ্যে আসে। মকর রাশিতে ওই বললাম রবি, চন্দ্র, মঙ্গল 3টে নক্ষত্র আছে। আর কুম্ভ রাশিতে আছে মঙ্গল, রাহু আর বৃহস্পতি 3টে নক্ষত্র আছে, 23, 24, 25। ধনিষ্ঠা, শতভিষা। শতভিষা মানে শত ভেষজের মূলে যে নক্ষত্র, সেই নক্ষত্র 24 নম্বর নক্ষত্র। 6, 15, 24 3টে বায়ু রাশিতে আছে, কিন্তু অন্য দিক থেকে তারা নেচার আলাদা আছে। একটি তুলা রাশিতে, একটি মিথুন রাশিতে, একটি কুম্ভ রাশিতে। তুলা রাশি হচ্ছে মানদণ্ড, সেই মানদণ্ডের উপরে দাঁড়িয়ে থাকে, তার কিন্তু চঞ্চল হয় তাড়াতাড়ি, এখনই, সঙ্গে সঙ্গে। এরা যে কাজগুলো করে তার 4th হাউস 5th হাউসের ঘর, 4 নম্বর আর 5 নম্বর ঘর হচ্ছে শনির ঘর। তাহলে 4 নম্বরে তার সুখ লুকিয়ে আছে আর 5 নম্বরে তার বিকাশ আছে, সেটা শনির ঘর। সে দেয় না। যদি সে না থামতে জানে, জীবন তার থেমে যায়। বৃশ্চিক লগ্নের যেমন 3 নম্বর শনির ঘর, 4 নম্বর শনির ঘর। যদি 3-এর রিলেশন ঠিক না হয়, 3-এর রিলেশন একটু আগেই তো আমি বুঝালাম তো, যে সপ্তমের নবম ঘর, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন। তাহলে 5, 3 নম্বরে, 4 নম্বরে তার গৃহ সুখ, মাতা, সেইগুলো থেমে যায়। এই থেমে যাওয়ার মধ্যে কখন থামে না একটা প্রশ্ন জাগে, তো থেমেই যাবে। আমার তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির 3 নম্বর ঘর মকরের ঘর, 4 নম্বর ঘর কুম্ভের ঘর, শনি। শনির অবস্থানের উপরে সে শুভ ফল পাবে। শনির অবস্থান কোথায় থাকলে ভালো হয়? আপনি সবসময় জানবেন যে শনি তৃতীয়, ষষ্ঠ, একাদশ এবং অষ্টম স্থান নিধন কারক, কিন্তু শনি ভালো ফল দেয়। দীর্ঘকালীন গ্রহ, তো
দীর্ঘায়ু করে। কিন্তু যদি শনি, এবার অষ্টম ঘর কি হচ্ছে? মিথুন রাশির ঘর। শনি মিথুন রাশিতে বসা 5 নম্বর নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে। মৃগ মানে কি? হরিণ, চপলতা, ভীষণ ছটফট করে। এই দেখুন বায়ু রাশিতে বসা, হাওয়াও ছটফট করে, হাওয়া স্থির হয় না। সেই মৃগশিরা নক্ষত্রে শনি বসা, তাহলে মঙ্গলের নক্ষত্রে। এবার ওই শনি থেকে যদি আপনি তার শনির ঘর গোনেন, তাহলে ওখান থেকে তার নবম ঘর আসবে কুম্ভের ঘর, দশম ঘর আসবে মীন রাশির ঘর। তাহলে শনির দশম দৃষ্টি আছে। শনির দশম দৃষ্টি মীন রাশিতে পড়বে যদি মিথুনে থাকে। সেই জায়গাটায় তার একাদশ ঘর মঙ্গলের ঘর, দ্বাদশ ঘর শুক্রের ঘর, বৃষ রাশির ঘর। এই যে শনির দৃষ্টি দশমে চলে গেছে, শনি দশম বলেছি, তৃতীয় ষষ্ঠ একাদশ দশম ভাবের কারক। কেননা কালপুরুষের দশম ঘর শনির ঘর। শনির যদি মতো ধৈর্য, শনির মতো যদি চেষ্টা, শনির মতো যদি কর্মে এগিয়ে যাওয়ার প্রবণতা না থাকে, কোনো মানুষ সাকসেস হয় না। সে মাঝখানে কাজ ছেড়ে দেয়, সে ঘরে বসে থাকতে ভালোবাসে, তার মধ্যে অলসতা বৃদ্ধি পায়, তার মধ্যে কোনো কাজে উদাসীনতা আসে, কাল করব ব্যাপার আসে। শনি এইসবগুলো নিয়ে আসে, এগুলো শনির রোগ। তোমায় ভালো করতে দেবে না। ওই ভালো করার জন্য বৃহস্পতি আছে, যে জ্ঞানকারক গ্রহ। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, শনিরও 3টে দৃষ্টি আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তাহলে বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে 4 নম্বর নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। বৃষলগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি বসা, দ্বিতীয় ঘর, দ্বিতীয় পতি, সপ্তমে বসা। সঞ্চয় অধিপতি এবং তার শ্বশুর বাড়ির যে প্ল্যানেটটার, সেই প্ল্যানেটটা সপ্তমে বসা, চন্দ্রের ঘরে বসা, এবং সেই চন্দ্র বৃশ্চিক রাশিতেই বসা। বৃশ্চিক রাশিতে 17 নম্বর নক্ষত্রে বসা, শনির দশায় তার জন্ম। তাহলে সেই শনি তার অষ্টমে বসে আছে বৃশ্চিক লগ্ন থেকে, এবং দ্বিদ্বাদশে বৃহস্পতি শনি। বৃহস্পতি যদি ওখানে বসে, তাহলে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে বৃশ্চিক লগ্নকে আগলে রাখবে, দ্বিতীয় ঘরকে, দ্বিতীয় পতি এবং তার পঞ্চম ঘর, পঞ্চম উচ্চ বিকাশ, সেই ঘর লগ্নটাকে, রাশিটাকে সে আগলে রাখবে, জ্ঞান উপাদান এগুলো যোগাবে। শনির দশম দৃষ্টি যে মীন রাশিতে গেছে, সেটাও বৃহস্পতির ঘর। বৃহস্পতি শনি যোগ ভালো যোগ। দেখবেন যে শনি কিন্তু মঙ্গলের ঘরে গিয়ে নিচস্থ হয়, বলবত্তা হারিয়ে ফেলে। আর সেই মঙ্গল শনির ঘরে এসে বলবত্তা বৃদ্ধি পায়। সূক্ষ্ম বিচার করবেন না? কেন মঙ্গল এসে মকর রাশিতে তুঙ্গস্থ হচ্ছে 28 ডিগ্রি পর্যন্ত? এই কারণেই যে কুম্ভ থেকে তৃতীয় স্থানে শনি গিয়ে তার বলহীন হারায় মূল ত্রিকোণ থেকে। আর যেহেতু মঙ্গল 1 নম্বর কালপুরুষের ঘর, সেই দশম ঘরে এসে মঙ্গল তুঙ্গস্থ হয়। ওই জন্য শনি কর্মকারক হয়ে ওঠে, মঙ্গলের দৃঢ়তা পায়, মঙ্গলের একই পায়, সাহস পায়, উদ্যম পায় মঙ্গলের কারণে। কেন ওই ঘরটা মঙ্গলের তুঙ্গস্থ ঘর। মঙ্গল কোথায় বসে আছে আমি বলিনি। বোঝানোর স্বার্থে ধরলাম যে রবি, মঙ্গল আর বুধ, রবি, মঙ্গল, বুধ কুম্ভ রাশিতে বসা।
তাহলে বৃশ্চিক লগ্ন থেকে কত নম্বর ঘরে বসা? 4 নম্বর ঘরে বসা। তাহলে মঙ্গল ভূমিকারক গ্রহ, মঙ্গল ভৌমকারক গ্রহ, মঙ্গল ভাতৃকারক গ্রহ। এই মঙ্গলের জন্য পরিবারগত দিক থেকে বা পারিবারিক দিক থেকে বিচ্ছিন্নতা আসতে পারে। কেননা বৃশ্চিক লগ্ন থেকে সে কিন্তু ওই কুম্ভ রাশিতে বসা। মঙ্গল, রবি, বুধ, শুক্র, এতগুলো গ্রহ বসা এক জায়গায় 4-এ। তাহলে চতুর্থে মঙ্গল, অষ্টমে মঙ্গল, লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, অমঙ্গলের কারক শাস্ত্রে লেখা আছে, আমি বলছি না। কিন্তু না, সব সময় হয় না। অমঙ্গল মঙ্গল হয়ে আসে। নক্ষত্র যদি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র অধিপতি যদি 1, 9, 5 সম্পর্ক করে বা দ্বাদশ সম্পর্ক করে, শুভকারক হয়ে ওঠে। একটা মঙ্গলের প্রতিকার পড়িয়ে দেবে এই ভৌমকারক কারণের জন্য এবং মাঙ্গলিকের কারণের জন্য, ভালোবাসায় পড়িয়ে দেবে। চিন্তা করুন, নেচারই কথা বলে। গ্রহরা নির্জীব, বোঝে না ওরা। সূর্যের থেকে আলো নিয়ে তারা এনার্জি পায়, যেমন পৃথিবী এনার্জি পায় সূর্যের থেকে আলো নিয়ে। পৃথিবীও তো গ্রহ, তার উপগ্রহ চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়। তাহলে সূর্য অস্ত যাওয়ার পরে প্রত্যেক মানুষের ম্যাক্সিমাম পার্সেন্টেজ যদি কষতে থাকেন, দেখবেন কেমন যেন ঝিমিয়ে পড়েছে, এনার্জি কাজ করছে না। আমাদের শরীরের মধ্যে অর্গান ভিত্তিক কিছু এনার্জি ধরে রাখার জায়গা আছে, আমি বলবো না এখানে, অন এয়ারে বলা ঠিক হবে না, ডাক্তারি বিদ্যা হয়ে যাবে। নাহলে আমি বাকি এনার্জিটা কোথা থেকে পাই? সেভিংস করে রাখা হয়, শরীরের মধ্যে আছে সেভিংস, সেই সেভিংস থেকে খরচা হয় তখন। আবার পরের দিনে সকালে উদ্যম সাহসে, উদ্যম এনার্জিতে, উদ্যম গতিতে সে চলল। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল চতুর্থে বসা। চতুর্থে যখন বসে, চতুর্থ দৃষ্টি সে বৃষ রাশিতে দেয়, সপ্তম ঘরে দেয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে। সপ্তম দৃষ্টি রবির ঘরে দেয়, সিংহ রাশিতে, এবং অষ্টম দৃষ্টি কন্যা রাশিতে দেয়, বুধের ঘরে। আবার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি থেকে অষ্টম ঘর বুধের ঘর, একাদশ ঘর বুধের ঘর। তাহলে সেইখানে যখন 4th হাউসে শনি, মঙ্গল, রবি, বুধ, শুক্র রয়েছে, তাহলে 4th হাউস একটা ভাইটাল হয়ে উঠছে। 4th হাউসটা অনেক রকম ভাবে তার কাছে উপযোগী হয়ে উঠছে। ওটি বায়ু রাশি, জাতক বা জাতিকা ফিকল মাইন্ডেড হবে, অস্থিরতা বৃদ্ধি পাবে। কেন 4th হাউসের 10th হাউস দশম ঘর, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি থেকে কর্মের প্রভাব আনে যেখান থেকে। আবার দশমের নবম ঘর মেষ রাশির ঘর, মঙ্গলের ঘর। দশমের যে ভাগ্য, কর্মের যে ভাগ্য, সে মঙ্গলের ঘর। সে কিন্তু রবির ঘরে, মঙ্গল রবির ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সে লগ্নাধিপতি, রাশি অধিপতি। এবং সেই জায়গাটায় একটা ওই কুম্ভ রাশিতে একটা নক্ষত্র মঙ্গলের আছে, একটা বৃহস্পতির আছে, আর একটা রাহুর আছে। তাহলে দেখুন, 3টে জিনিস মিলছে। একটা বৃহস্পতির জ্ঞান মিলছে, মঙ্গলের উদ্যম মিলছে, আর রাহুর
ঘটক, মানে একটু আগে বললাম না, মাধ্যম যোগাযোগ করিয়ে দেওয়ার, সেটা মিলছে। তাহলে এখান থেকে সেই রাহু একটা, রাহু কোনো গ্রহ না, ছায়া গ্রহ, আমি বলে দিচ্ছি, রাহু কোনো গ্রহ না, রবি কোনো গ্রহ না, সেই ছায়া মাধ্যম তাকে হেল্প করছে। এবং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি খুব ইমোশনাল, আবেগপ্রবণ হয় এবং খুব নিজের মনে নিজের কাজ করে বেড়ায়, এবং সে কাউকে ডিস্টার্বও করে না, কাউকে কিন্তু করবে না, কিন্তু তার পিছনে যদি সে পিছনের হুল কিন্তু সে ফোটাবেই, আজ না হোক কাল ফোটাবে। সেই নেচারটা কিন্তু জানা দরকার। আর সপ্তম ঘর শুক্র আছে, এবার আছে 6টা পুরুষ রাশি, 6টা স্ত্রী রাশি। তাহলে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, স্ত্রী রাশি, মানে জেন্ডার হিসেবে যদি ধরেন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, তাহলে সেটা স্ত্রী রাশি। তাহলে নমনীয়তা আছে এবং জোরে, বেশি জোরে সে কথা তখনই বলে তখন তার গায়ে আঘাত লাগে। সেই জায়গা তৃতীয় পতি বৃহস্পতি, সঞ্চয় অধিপতি, সে বসে আছে মিথুন রাশিতে, বৃষ রাশিতে, রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র তার সমসপ্তমে বসা, বৃহস্পতি চন্দ্র যোগ, ভালো যোগ। তাহলে জীবনে তার অর্থের একটা ব্যাপার সুরাহা হয়। শনির দশায় জন্ম, শনির পরে বুধের দশা আসে, বুধের পরে কেতুর দশা আসে, কেতুর পরে শুক্রের দশা আসে, শুক্রের পরে রবির দশা আসে, পরপর পরপর কোন দশায় আপনার কাছে এসছে দেখুন, এবং সেই দশা অধিপতি কোন ঘরে বসে রয়েছে সেইটা দেখে ধরবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, জলরাশি, স্থির রাশি, স্থির জল, অতটা উদ্যম মঙ্গলের নেই ওখানে যতটা উদ্যম মেষ রাশিতে আছে। মেষ রাশির মঙ্গল আর বৃশ্চিক রাশির মঙ্গলের মধ্যে ডিফারেন্স আছে, সে চতুর্থ ঘরে বসা, সপ্তম ঘর, একাদশ ঘর, এবং তার ওখান থেকে সপ্তম মানে কুম্ভ রাশিতে বসা, কুম্ভ রাশি থেকে সপ্তম ঘর সিংহ রাশি, আর অষ্টম ঘর কন্যা রাশি, আর যেহেতু চতুর্থ ঘর বৃষ রাশি, তাহলে সপ্তম, দশম এবং একাদশ মঙ্গল দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে উদ্যমতা বৃদ্ধি পাবে, লগ্নাধিপতির দৃষ্টি তো, রাশি অধিপতির দৃষ্টি তো, উদ্যমতা বৃদ্ধি পাবে। তাহলে সাকসেস হবে কি হবে না তার বাকি গ্রহগুলোর সন্নিবেশে সেই নেচার, সেই কালারের ভাইব্রেশন তার মার খাচ্ছে না তো, সে কিন্তু মার খাচ্ছে। এই ছকটি জারি হোক আমি জানি, সে মার খাচ্ছে, কিন্তু সে বিদেশে আছে, বাইরে চাকরি করছে, এবং সে একজন জাতক, কলকাতা থেকেই গেছে, কিন্তু তার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব। আমার সাথে কথা হয়, তখন আমি তার ছক নিয়ে বসে দেখতে থাকি, কলকাতা থেকে দেখিয়ে এসে গেছে, মাঝে মাঝে ডিস্টার্ব হলে সেখান থেকে ফোনে কথা বলে, ডিস্টার্ব হচ্ছে কেন, তার চতুর্থ ঘর যেটা সেটা ডিস্টার্ব হয়ে রয়েছে। কাজে সেখান থেকে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আপনাকে অবলম্বন হিসেবে ধরতে হবে এবং এগিয়ে যাওয়ার প্রবণতা রাখতে হবে, সাহস সঞ্চয় করতে হবে, এবং আমি পারবো এই জিনিসটা মনের মধ্যে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তবে না আপনার জীবন সফলতা আসবে। কেউ তো আপনার হাতের মধ্যে এনে দেবে না, আপনি ছিনিয়েও আনতে পারবেন না, তাহলে কর্মের মাধ্যমে আনতে হবে। আর সেই কর্ম সহযোগী যদি আপনার ভালো হয়, কর্মটি যদি ভালো হয়, আপনাকে সঞ্চয় বৃহস্পতি দেবে, আর সেই সঞ্চয় জীবনের রোগ ভোগ সমস্ত থেকে জীবনে সঞ্চয় করুন। আজকাল নতুন কথা ইমিউনিটি পাওয়ার, মানে রেজিস্ট্যান্স পাওয়ার, এটা সঞ্চয় করুন, ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা, নমস্কার।